শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে প্রথম বর্ষ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস 2025, প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের 105তম জন্মদিন উদযাপন, বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি, বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন এবং বিড়লা কারিগরি ও সংগ্রহশালার 67তম প্রতিষ্ঠা দিবস। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সম্প্রতি ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট শীর্ষ সম্মেলন ওয়েভস 2025 অনুষ্ঠিত হল। 4 দিনের এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণমাধ্যম ও বিনোদন জগতে ভারতকে নতুন শিখরে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর চিন্তার ফসল হল এই ওয়েভস। এর মাধ্যমে গল্প রচনা, কন্টেন্ট নির্মাণ, অ্যানিমেশন, সঙ্গীত, চলচ্চিত্র, সম্প্রচার ও গেমিং সহ একাধিক বিষয়ে উৎসাহিত করতে এই সম্মেলনে আয়োজন করা হয়। ওয়েভস সম্মেলনে আমন্ত্রিত ভ্যাকেটুলস স্টুডিও ইন্ডিয়ার কলকাতা শাখার প্রধান নিলয়কান্তি বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, এই প্রকল্প থেকে দেশে অনেক নতুন প্রতিভা কাজের সুযোগ পাবেন। ওয়েভসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ওনারা চেষ্টা করছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি আছে, শুধু সিনেমা নয়, যারা রাইটার, যারা আর্টিস্ট, গান গায়, যারা মিউজিশিয়ান, সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে তাদের ক্রিয়েশন গুলোকে ইন্টারন্যাশনালি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করা, যাতে খুব সহজেই ভারতবর্ষের বাইরে যারা প্রডিউসার আছে, যারা ডিরেক্টর আছে, ওরা আমাদের ভারতবর্ষের ক্রিয়েশন গুলোকে দেখতে পায় এবং ওই ক্রিয়েশন গুলোকে নিয়ে জয়েন্টলি একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা, মুভি, মিউজিক তৈরি করে, যাতে এটা বিদেশে সব জায়গায় ভালোভাবে প্রদর্শিত হয় এবং ইকোনমিক্যালিও সবাই বেনিফিট হয় এটাতে। প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের 105তম জন্মদিনে আপামার বাঙালি ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আজ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতকাল সত্যজিৎ রায় ফাউন্ডেশনের উদ্যোগে নন্দন 3 প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় তাঁর পরিচালিত অভিযান ছবিটি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস গিরিশ মঞ্চে সত্যজিৎ রায়ের ছোট গল্প অবলম্বনে ভূত নাটকটি মঞ্চস্থ করে। জন্মদিন উপলক্ষে বিশিষ্ট সমালোচক ও সত্যজিৎ বিশেষজ্ঞ শ্রমিক বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে এক সাক্ষাৎকারে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাঁকে শঙ্কিত করেছিল। সভ্যতার সেই করুণ পরিণতি তার ছবির উপজীব্য হয়ে ওঠে। পৃথিবীর নানান প্রান্তে আজও শক্তির আস্ফালন তার নির্মাণগুলির চিরকালীনতাকেই আরো প্রাসঙ্গিক করে তুলেছে। দ্বিতীয় মহাযুদ্ধের সাক্ষী ছিলেন সত্যজিৎ রায়। একেবারে 40-এর দশকের শুরুতে সত্যজিৎ তাঁর কলকাতার শিক্ষা পর্ব সমাপ্ত করে শান্তিনিকেতনে গেছেন। বারবার ছুটে চলে আসেন কলকাতায়। শান্তিনিকেতন বাসের মধ্যেই যুদ্ধের সমস্ত ভয়াবহতা একেবারে কলকাতার ওপরে সে আছড়ে পড়েনি হয়তো, কিন্তু তার ত্রাস আশঙ্কা ভর করেছিল কলকাতা শান্তিনিকেতনের উপরে। তারই মধ্যে বড় হয়ে ওঠার কারণে কোথাও হয়তো যুদ্ধের ভয় আশঙ্কা তাকে সারা জীবন তাড়িত করেছিল। যেমন গোপীগায়ন বাঘাবাইনের কাহিনী তার কাছে পুরনো উপাখ্যান, পুরনো রূপকথার আবেশ কাটিয়ে একেবারে যুদ্ধ, বিগ্রহ, অভিযান, সৈন্য, রাজশক্তির দম্ভ, রণহুঙ্কার, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। সোনার কেল্লাতেও তার ছায়া পড়ে, আর আগন্তুকেও আরেকটা ভয়ালো পৃথিবীর সন্ধি মুহূর্ত যেন প্রত্যক্ষ করছেন আরো একবার।
সারা জীবন সত্যজিৎকে যুদ্ধ ছায়াচ্ছন্ন করে রেখেছিল। আজকেও তার মৃত্যুর পর এতগুলো বছর কেটে গেলেও তাকে যখন আবার তার জন্মদিনে স্মরণ করি, তখন আবার সেই পৃথিবীকেই দেখি, আর দেখে বুঝি ভাবি হয়তো মৃত্যুতে নিষ্কৃতি পেয়েছেন তিনি, নয়তো ওই ভয় তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের তরফে গত রবিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের জাতীয়তাবাদী সংগ্রামে এই সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896 সালে কলকাতার অধিবেশনে বন্দে মাতরম প্রথম সঙ্গীতের রূপ পায়। জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক শক্তিময় দাস বলেছেন, ভারতবর্ষের ধ্রুপদী সংস্কৃতির অবলুপ্তি রুখতে ও বাংলার প্রতিভাবান ব্যক্তিদের স্মরণে রাখতেই ট্রাস্টের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ। জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের জন্ম হয়েছিল 1996 সালে। সেখানে অনেক বিদগ্ধ মানুষরা ছিলেন বোর্ড অফ ট্রাস্ট। জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের অনেকগুলি উদ্দেশ্য ছিল, এটি তার মধ্যে একটি, যেটা আমরা এখনো বহন করে চলেছি। তার প্রথম লক্ষ্য, যেমন আমাদের পাবলিকেশন আছে ধ্রুপদী সাহিত্য, তার অনুবাদ, সেরা সাহিত্যগুলোকে অনুবাদে বিভিন্ন ভাষার মাধ্যমে তুলে ধরা, তেমনি ভারতীয় সুস্থ সংস্কৃতি, ধ্রুপদী সংস্কৃতি, ধ্রুপদী গান, সাহিত্য, সঙ্গীত থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলো যেগুলো এখন অবলুপ্তির পথে চলে যাচ্ছে, যেগুলো ধীরে ধীরে আমাদের সমৃদ্ধ ভাবনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সেগুলোকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট সদা নিয়ে আসে। এটি তাদের মধ্যে একটি এই অনুষ্ঠান। আমরা সেটা চেষ্টা করছি আজকে গানে, আবৃত্তি, কথা লেখে এই বন্দে মাতরমকে 19বিংশ শতাব্দীটাকে এখানে প্রতিফলিত করা, তুলে আনা। কারণ এইখান থেকেই বন্দে মাতরমের বীজের মন্ত্র ধ্বনিত হয়েছিল, উদ্গাত হয়েছিল এবং পল্লবিত হয়েছিল সারা বছর আসমুদ্র হিমাচল ভারতবর্ষ, এবং সেটা আমাদের ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত হয়েছিল। সাহিত্য সম্রাটের পঞ্চম প্রজন্মের উত্তরসূরি জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, একটি অনুষ্ঠান পালন করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যতক্ষণ না আমরা এই মন্ত্রের যে ক্ষমতা, যে শক্তি, সেটা অন্তর থেকে উপলব্ধি করতে পারি এবং শপথ নিতে পারি যে আমি আমার দেশকে ভালোবাসবো, আমার দেশের মানুষকে ভালোবাসবো, এবং এটাই হবে আমার আগামী দিনের ধর্ম। যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সব শক্তি তোমার মধ্যে আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কারণ নির্দেশ ছাড়াই উঠে দাঁড়িয়ে তোমার ভিতরকার দেবত্বকে প্রকাশ করো। অর্থাৎ মানুষকে শক্তিশালী হতে হবে। সুতরাং আমরা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে সমস্ত ভারতবাসী সমস্ত অন্ধকার দূর করব, সমস্ত সন্ত্রাসবাদ নির্মূল করব এবং প্রতিটি মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। এই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের শপথ। জয় হিন্দ, বন্দে মাতরম। গত শনিবার ছিল বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। সারা বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়। গণতন্ত্রের 4টি স্তম্ভের মধ্যে একটি সংবাদ মাধ্যম, আর সেই সংবাদ মাধ্যমের নির্ভীক মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দিয়ে 1993 সালে রাষ্ট্রসংঘ 3রা মে দিনটিকে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। এবছরের মূল ভাবনা ছিল নতুন বিশ্বে সাহসী সাংবাদিকতা, প্রেস স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে একটি বেসরকারি কলেজ আয়োজিত আলোচনা চক্রে প্রবীণ অভিনেতা ও লেখক বরুণ চন্দ বলেন, সারা পৃথিবীতেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। সামাজিক মাধ্যমে খবর পরিবেশিত হওয়ায় অনেক সময় তা ভুলভাবে লোকের কাছে পৌঁছচ্ছে। আমাদের দেখুন, আমরা যারা আগেকার মানুষ তারা সবাই বিশ্বাস করতাম যে খবরের কাগজে যা বেরোয় এবং আকাশবাণীতে যা বেরোয়, মানে যা নিউজ বেরোয়, সেটা হচ্ছে ধ্রুব সত্য। যে সন্ধ্যেবেলার নিউজ সবাই
টিউন ইন করতো। তখন টেলিভিশন ছিল না, কোনো ছিল না। যাদের টেলিভিশন নেই বা অনেকে রয়েছেন টেলিভিশন থাকা সত্ত্বেও আকাশবাণী শোনেন, সবসময় যে নিউজ শোনেন তা নয়। এইটাই তবে আই উড লাইক টু বিলিভ যে আকাশবাণী সত্যি কথাটাই বলে। বিশিষ্ট জনসংযোগ ব্যক্তিত্ব রীতা ভিমানিও আকাশবাণীর সংবাদের বিশ্বাসযোগ্যতার ওপর আস্থা জ্ঞাপন করেন। আকাশবাণীতেও আপনাদের এইটা চলে যে কোনো কিছু ফেক নিউজ কখনো বেরোয় না, যেটা আমাদের এখন আনফর্চুনেটলি হয়ে গেছে। আমরা দেখতে থাকি যেমন সোশ্যাল মিডিয়াতে এত দ্রুতভাবে সব নিউজ চলে আসে, অনেক কিছু সেগুলো হয়তো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমরা হয়তো বিশ্বাস করে ফেলি। সেই পরিপ্রেক্ষিতে আকাশবাণীর নিউজটার ক্রেডিবিলিটি আছে, এটাই বলতে পারি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ মাসের ২ তারিখে উদ্বোধন হয়েছে লস্ট অ্যাট সি গ্যালারির। বায়োটেকনোলজির জায়গায় প্রতিস্থাপন করে নতুন রূপে তৈরি হয়েছে এই গ্যালারি। বিগত কয়েক বছরে বহু প্রজাতির সামুদ্রিক প্রাণী পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। আবার বেশ কিছু সামুদ্রিক জীবের অস্তিত্ব বর্তমানে সংকটের পথে। সংস্থার অধিকর্তা অর্ণব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি অদিতি তালুকদারকে বলেন, এই গ্যালারিতে রয়েছে ডিজিটাল জিও টাকুর ব্যবস্থাও, যেটাকে আমরা বলছি লস্ট অ্যাট সি, মানে যে সমস্ত সামুদ্রিক জীব, যে সমস্ত স্পিসিস ক্রিয়েচার্স যেগুলো সমুদ্রে থাকতো, যেগুলো মহাসাগরে থাকতো, সেগুলো যারা এক্সটিংক্ট হয়ে গেছে, সেই সমস্ত এক্সটিংক্ট সি অ্যানিম্যাল বা ক্রিয়েচার্স এর উপরে আমরা এই গ্যালারিটা বানিয়েছি। এবার এই গ্যালারিটার মধ্যে কি শুধুই তাদের ব্যাপারে বলা আছে তা নয়, গোটা গ্যালারিটা 3টে ডিফারেন্ট পার্ট আছে। প্রথম পার্টটায় আমরা যেরকম বলেছি যে কি কি সামুদ্রিক জীব যেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে তাদের ব্যাপারে এবং কোনগুলো এক্সটিংক্ট হতে চলেছে সেই ব্যাপারে, সেরকম সেকেন্ড পার্টে আমরা বলেছি ওশান ইকোনমির ব্যাপারে। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে ওশানটাকে আমরা যদি একটা দেশ ভাবি এবং তার ইকোনমি যদি আমরা ভাবি, তাহলে সেই দেশের ইকোনমিটা কিন্তু গোটা বিশ্বের 8th লার্জেস্ট ইকোনমি হয়। এই ইকোনমিক্যাল গ্রোথের জন্যই কি আমাদের এই সি অ্যানিম্যাল বা সি ক্রিয়েচার্স গুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, সেটা একটা ভাববার বিষয়। সেই নিয়েও আমরা কথা বলেছি। জাপানিজরা তারা মাছের গায়ে কালি বা রং লাগিয়ে তার ইমপ্রিন্ট তৈরি করতেন। এই ইমপ্রিন্ট থেকে আমরা আজকের দিনে পর্যন্ত তখনকার দিনে কি কি সি অ্যানিম্যাল পাওয়া যেত বা কি কি ফিশ বা সমস্ত কিছু ক্রিয়েচার সি ক্রিয়েচার্স পাওয়া যেত, সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। এবং এই গোটা ব্যাপারটাকে আমরা একটা আজকের দিনে একটা দাঁড়িয়ে একটা ডিজিটাল ফর্ম দিয়েছি। এখানে কি করা হচ্ছে না, একটা ভার্চুয়াল রিয়েলিটি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। সেইখানে আপনি আপনার মোবাইল থেকে একটা কিউআর কোডকে স্ক্যান করে যদি স্ক্যান করেন, তাহলে আপনি এমন একটা পেজে পৌঁছে যেতে পারবেন আপনার মোবাইলে, যেখানে আপনি আপনার খুশি মতো একটা মাছকে রং করতে পারবেন। এবং সেই রং করবার পরে সেই মাছটাকে যদি আপনারা ভার্চুয়ালি আমাদের সার্ভারে পাঠিয়ে দেন, সেইখান থেকে এই মাছটা লাইভ হয়ে গিয়ে আপনার সামনেই ওই ভার্চুয়াল অ্যাকোয়ারিয়ামে সাঁতার কাটতে থাকবে। কাইন্ড অফ ডিজিটাল জিও টাকু। এই 3টে ভাগে আমরা গোটা গ্যালারিটাকে ভাগ করেছি। গ্যালারিটার মধ্যে নানা রকম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আছে, যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন গুলো থেকে আপনারা যেরকম নলেজ গ্যাদার করতে পারবেন, এগুলোকে এনজয় করতে পারবেন। আমি আশা রাখি আপনারা হোল হার্টেডলি ভিজিট করবেন এবং এই গ্যালারিটা বানানোর যে আমাদের উদ্দেশ্য সেটাকে সার্থক করবেন। অধ্যাপক সমরেশ গোস্বামী বলেন, সমুদ্র ও তার জীবকুলকে রক্ষা করতে না পারলে অদূর ভবিষ্যতে হারিয়ে যাবে সামুদ্রিক জীবজগতের একটা বিরাট অংশ। সমুদ্রের প্রাণী, পার্টিকুলারলি ফিশ বা অন্যান্য যেসব স্পিসিস আছে, সেটা লার্জ নাম্বার এক্সটিংক্ট একদম। আমার কাছে যা খবর আছে প্রায় 2100-র ওপরে স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেছে এবং আনলেস উই আর কেয়ারফুল আরও অনেক কিছু হয়তো চলে যাবে অদূর ভবিষ্যতে। প্লাস্টিক দূষণ বড় ব্যাপার হয়ে গেছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।